রাজনীতির মারপ্যাচ বোঝাটা খুব মুশকিল। বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি যেভাবে ঘোলাটে হচ্ছে তাতে করে আরও বেশি মুশকিল হয়ে যাচ্ছে। গতকালকে যেমন একটা ঘটনা ঘটল, সেই ঘটনাটাকে বর্তমান পরিস্থিতির রঙে রাঙায়িত করার চেষ্টা করছেন অনেকে। কি ঘটনা ঘটেছে? বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। অর্থাৎ দেশ ত্যাগের ব্যাপারে নিষেধাজ্ঞা থাকায় তাকে দেশ ত্যাগ করতে দেয়া হয়নি, এই খবর বাংলাদেশের প্রায় সব গণমাধ্যমে খুবই গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছিল। এবং সেই খবরটাকে কেন্দ্র করে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপির যে রাজি না হওয়া, সেই রাজি না হওয়ার ক্ষেত্রে সরকারের প্রেশার ক্রিয়েট করা, বিএনপির উপরে প্রেশার ক্রিয়েট করার যে পদ্ধতি কিংবা যে ব্যাপারগুলো ঘটতে পারে সেটা বোধহয় গতকালকে থেকেই শুরু হয়েছে। এরকম প্রচার প্রচারণা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনছি, অনেকে করার চেষ্টা করছেন। যখন বিএনপির নেতাকর্মীরা না ভোটের ক্যাম্পেইন শুরু করেছে তখন সরকারের তরফ থেকে বিএনপিকে প্রেশারে রাখার জন্য অনেক কিছুই তো করা হতে পারে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই অনেক আলোচনা হচ্ছে। অনেক আলোচনার মধ্যে খুবই সেন্সিটিভ কিছু আলোচনাও রয়েছে। কিন্তু এই সাবেক প্রতিমন্ত্রীকে বিমানবন্দর থেকে কেন ফিরিয়ে দেয়া হলো? গণমাধ্যমে যে খবর প্রকাশ করা হয়েছে তিনি আবার তার উল্টোটা বলছেন। তিনি যখন গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন তার উল্টোটা বলছেন। কিন্তু জনগণ এই ঘটনাটাকে বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থানের কারণে সরকারের প্রেশার দেওয়ার পদ্ধতি অ্যাপ্লাই করা শুরু হয়েছে এভাবে দেখছে। আদতে কি হচ্ছে, কি হতে পারে, কি ঘটলো, আরও কি ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে বিএনপিকে প্রেশারে রাখার জন্য, একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গতকালকে যে ঘটনাটা বিমানবন্দরে ঘটল, সেই বিমানবন্দরে ঘটার ঘটনাটা খুবই তাৎপর্যপূর্ণ, এবং তাৎপর্যপূর্ণ আরও বেশি তাৎপর্যপূর্ণ কারণ বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়ার ঘটনাটা শুধুমাত্র আমরা দেখেছি যে আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট, সেটা অভিনেতা অভিনেত্রী হোক, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তি হোক, সেই ঘটনাগুলো আমরা দেখেছি। কিন্তু বিএনপি নেতার ক্ষেত্রে এটা কেন হবে, কেন ঘটলো? গণমাধ্যম কি বলেছিল? গণমাধ্যমের শিরোনামটা ছিল এমন যে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো সাবেক প্রতিমন্ত্রী মিলনকে। কি এহসানুল হক মিলন, যিনি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন বিএনপি সরকারের। কি ঘটলো একটু চলুন শুনে নিই, তারপরে আলোচনায় যাই। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলনকে সকাল 11টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। কেন? ইমিগ্রেশন সূত্র বলছে মিলনের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। মিলনের ব্যাপারে ভ্রমণ নিষেধাজ্ঞা কেন থাকবে? তিনি তো আওয়ামী লীগ করেন না, আওয়ামী লীগের কেউ নন, আওয়ামী লীগের দোসরও নন, এবং বিএনপির বেশ জাঁদরেল নেতা তিনি, এবং শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে বেশ আলোচিতও ছিলেন। সমালোচনা ছিল কিন্তু আলোচনাতেও ছিলেন তিনি। 1996 সালে জাতীয় সংসদে চাঁদপুর 1 আসন থেকে বিএনপির মনোনয়ন সংসদ সদস্য নির্বাচিত হন প্রথমবার তিনি। 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন খান আলমগীরকে পরাজিত করে পুনরায় এমপি নির্বাচিত হন, এবং পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। যখন ইমিগ্রেশন কর্তৃপক্ষ গণমাধ্যমকে বলছে যে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় এটা করা হয়েছে, কিন্তু মিলন বলছেন যে তিনি ভুল করে পুরনো পাসপোর্ট নিয়ে গিয়েছিলেন, যেখানে তার নামের শেষে মিলন ছিল না। নতুন পাসপোর্ট তিনি নিয়ে যাননি, এই কারণে পাসপোর্টে ভুল থাকার কারণে তাকে ফেরত পাঠানো হয়েছে। তিনি রাতেই ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করবেন। আমরা জানি না তিনি গত রাতে আবার যাত্রা করেছেন কিনা, কিন্তু যে কারণে আলোচনায় আনা ব্যাপারটা যে এই যে ঘটনাটা, এই ঘটনাটার নানা ব্যাখ্যা তৈরি করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ব্যাখ্যাটি কি? ব্যাখ্যাটা হচ্ছে ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবনা, সরকারকে যে প্রস্তাবনা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে গণভোটের ব্যাপারে, এই ব্যাপারে বিএনপির একেবারে সরকারের বিপরীত মেরুতে অবস্থান স্পষ্ট করা হয়েছে, এবং বিএনপি এটাকে প্রতারণা হিসেবেও বলেছে যে ঐক্যমত্য কমিশন জাতির সঙ্গে বিএনপির সঙ্গে প্রতারণা করেছে। এরকম যখন অবস্থান,
তখন অনেকে বলছেন যে সরকারের মধ্যে একটা আশঙ্কা আছে, অনেক দিন থেকেই আশঙ্কাটা কাজ করছিল, সেটা হচ্ছে যে বিএনপি এরকম পর্যায়ে গেলে মাঠের আন্দোলনে যেতে পারে। মাঠের আন্দোলনে যাওয়ার ক্ষেত্রে সরকার প্রেশার ক্রিয়েট করার জন্য অনেক ইস্যু ব্যবহার করতে পারে, কারণ বাংলাদেশের যে রাজনৈতিক ইতিহাস, সেই রাজনৈতিক ইতিহাসে এই ব্যাপারগুলো সরকাররা সবসময়ই করে, এটাই আমরা দেখে আসছি। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারও তার থেকে ব্যতিক্রম কিছু হবে এরকম প্রত্যাশা হয়তো অনেকেই করেন না, কারণ আমরা আওয়ামী লীগ ব্যাপারে সরকারের যে ব্যাপারগুলো, বিশেষ করে নির্বাহী আদেশে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার যে ব্যাপারগুলো আমরা দেখেছি, এবং সাংবাদিকদের ক্ষেত্রে ঢালাও ভাবে মামলা দেওয়ার যে ব্যাপারগুলো দেখেছি, সেই ব্যাপারগুলোতে আন্তর্জাতিক মহল থেকেও এই প্রশ্নগুলো উঠেছে যে অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক সরকারের মতো ব্যবহার কখনো কখনো করেছে। তো সেটা যদি সরকার করতে চায়, আমরা প্রত্যাশা করব যে সেরকমটা সরকার করবে না, কিন্তু সেটা যদি করতে চায়, এহসানুল হক মিলনকে বিমানবন্দরে যদি আটকে দেওয়া হয় সেই প্রেশার ক্রিয়েটের অংশ হিসেবে, তাহলে সরকারের হাতে কিন্তু অনেক ইস্যু রয়েছে। কারণ সাম্প্রতিক সময়ে এই সরকার ক্ষমতায় আসার পরে আমরা দেখেছি যে আদালতের মাধ্যমে বিএনপির শীর্ষ নেতা সহ বিএনপির বহু নেতার বিভিন্ন মামলায় খালাস দেওয়ার ঘটনা ঘটেছে। তো যদি বিএনপিকে বিপাকে ফেলতে হয়, তাহলে সেই সব মামলায় রিভিউ, আপিল এগুলো করে পুনরায় তাদেরকে আবার বিব্রতকর পরিস্থিতিতে ফেলা খুবই সহজ। সেই পন্থায় কি সরকার যাবে? এই আলোচনাটাও নানাভাবে হচ্ছে। কিন্তু সবই সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনা, কিন্তু আলোচনা কোনোটাই আসলে ফেলনা নয়, ফেলে দেওয়ার মতো নয়। আবার এই আলোচনাও হচ্ছে, যেমন বিএনপি নেত্রী রুমিন ফারহানা প্রায়ই দাবি করতেন, সেটা হচ্ছে যে বিএনপির নামে যে সকল চাঁদাবাজির অভিযোগ আসছে, মামলাবাজির অভিযোগ আসছে, দখলবাজির অভিযোগ আসছে, সেই ব্যাপারে তিনি একাধিকবার গণমাধ্যমে, টক শোতে, সাক্ষাৎকারে বলেছেন যে বিএনপির কাজ কি, যদি তার দলের কোনো নেতা কর্মী কোনো অপরাধ করে, বিএনপির কাজ আইনের কাজ না, তো বিএনপির কাজ হচ্ছে তার দল থেকে তাকে বহিষ্কার করা কিংবা দলীয় শাস্তি দেয়া, এটুকুই বিএনপি করতে পারে। কিন্তু সে যদি ফৌজদারি অপরাধ করে থাকে, তাহলে তাকে গ্রেপ্তার করা, তাকে বিচারের মুখোমুখি করা, এগুলো তো সরকারের দায়িত্ব। সরকার কেন করছে না? সরকার কেন নিশ্চুপ? সুতরাং সরকার, তিনি এই যুক্তি এভাবে দিয়েছিলেন যে সরকার এগুলোর ব্যাপারে নিশ্চুপ এই কারণে যে সরকার চাইছে রাজনৈতিক নেতা কর্মীরা জনগণের কাছে বিতর্কিত হয়ে যাক, বিতর্কিত হলে বিরাজনীতিকরণের যে পলিসি, সেই পলিসিটা অ্যাপ্লাই করতে খুব সহজ হবে। অর্থাৎ এই সরকারের আরও অনেক দিন ক্ষমতায় থাকাটা সহজ হবে। তার মতে এই সরকার আরও অনেক দিন ক্ষমতায় থাকতে চায়, তাই রাজনৈতিক নেতাকর্মীরা জনগণের কাছে বিতর্কিত হচ্ছে, বিতর্কিত আরও হয়ে যাক, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশানে যাওয়ার দরকার নেই, এগুলো করতে থাকুক, এরকমটা রুমিন ফারহানা কিন্তু বলেছিলেন। তখন থেকেই প্রশ্ন ছিল যে সরকার যে কোনো মুহূর্তে এই ব্যাপারগুলোতে অ্যাকশানে নামতে পারে। এখন আবার গতকালকে থেকে যে আলোচনাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, সেটা হচ্ছে যে বিএনপির যে সকল নেতা কর্মীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ রয়েছে, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে, সেই নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান শুরু হতে পারে। সেটাও বিএনপির জন্য একটা বড় প্রেশার ক্রিয়েটের ঘটনা, সেই ব্যাপারটাও হতে পারে। এই ব্যাপারগুলো কি কোনোটাই উড়িয়ে দেওয়া যায়? যেটা বললাম যে বিএনপির নেতাদের বিভিন্ন মামলায় খালাস দেওয়া, সেইগুলোতে আবার রিভিউ সহ নানাভাবে আদালতের কার্যক্রমের মাধ্যমে তাদেরকে প্রেশার ক্রিয়েট করা যেতে পারে। তাদের যে সকল অপরাধী রয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ গত 14 মাস ধরে, তাদেরকে গ্রেপ্তারের ঘটনা ঘটতে পারে। একেবারে একটা অপারেশন ক্লিন হার্টের মতো একটা অভিযান পরিচালনা করা হতে পারে। সেই ক্ষেত্রে বিএনপির রাজনৈতিকভাবে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হতে পারে। সেখানে বিরাজনীতিকরণের ব্যাপার যেমন রয়েছে, তেমনি বিএনপি আগামী নির্বাচনে জয়লাভ করার যে প্রত্যাশা, সেই প্রত্যাশাতেও বিএনপির একটা বড় আঘাত আসতে পারে। সেই চাপ সহ্য করতে না পেরে বিএনপি ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাব, সেই প্রস্তাবে হ্যাঁ বলে গণভোটে আগে করে গণভোটের পক্ষে মতামত দিয়ে গণভোটে পাশ করে এই ব্যাপারগুলোতে বিএনপি এগ্রি করতে পারে। এই রকম রাজনৈতিক কৌশলের খেলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন বিস্তর আলাপ আলোচনা চলছে। যে আলাপ আলোচনাগুলোর কোনোটারই সঠিক, আপনি যদি ভ্যালিডিটি দিতে চান, ভ্যালিড কোনো ব্যাপার খুঁজতে চান, তাহলে হয়তো তাৎক্ষণিকভাবে সেটা খুঁজে পাবেন না। কিন্তু
আপনি আবার এই আলোচনাগুলোকে কোনোভাবে উড়িয়েও দিতে পারবেন না। কারণ বাংলাদেশের ইতিহাসে, গত 54 বছরের ইতিহাসে আমরা দেখেছি যে এই দেশটা সব সম্ভবের দেশ। এখানে সব কিছু হতে পারে, যে কোনো মুহূর্তে যে কারো গণেশ উল্টে যেতে পারে। এই ঘটনাগুলো আমরা প্রতি মুহূর্তে দেখেছি এই কারণেই যে গত বছরের কথাই যদি ধরি, জুলাই আগস্ট আন্দোলনের সময় জুলাই মাসেও কি, জুলাই মাসে 31শে জুলাই পর্যন্তও কি আমরা অনুমান করতে পেরেছিলাম যে আর মাত্র 5 দিনের মধ্যে প্রচণ্ড প্রতাপশালী ক্ষমতাশালী একটা সরকারের পতন হয়ে যাবে? এবং সরকারের পতনের পরে 5 আগস্টে সারা দেশে যে চিত্র হয়েছে, যে জ্বালাও পোড়াও ভাঙচুর, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে মাটির সঙ্গে গুঁড়িয়ে দেয়া যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলো কি আমরা 3 দিন আগেও কল্পনা করতে পেরেছি যে এরকম ঘটনা বাংলাদেশে ঘটতে পারে, এরকম একটা পতন ঘটতে পারে? আমরা কেউই কল্পনা করিনি, কিন্তু ঘটনাটা ঘটেছে। এবং ঘটনাটা যখন ঘটেছে তখন প্রচণ্ড ধ্বংসাত্মক মাত্রা পেয়েছে। যদিও একটা আশঙ্কা ছিল, যে আশঙ্কাটা মানে রাগঢাক না করে বলেই ফেলি, যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আশঙ্কা করতেন যে আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে যায় তাহলে মানে একদিনে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মী এত মারা যাবে, মানে অপঘাতে মৃত্যু এত হবে যে সংখ্যা মানে গুণে শেষ করা যাবে না। এরকম একটা আশঙ্কা কিংবা এরকম একটা প্রোপাগান্ডা ছিল, যেটা হয়নি। এটা বাংলাদেশের ইতিহাসের জন্য, বাংলাদেশ নামক এই ভূখণ্ডটার জন্য একটা সৌভাগ্যই বটে। যেটা ঘটেছে সেটা হয়তো প্রত্যাশার চাইতে বহুগুণ কম ঘটেছে, যেটা আওয়ামী লীগের লোকজনের, আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা আশঙ্কা ছিল যে যদি তাদের পতন হয়, যদি জামাত বিএনপি পাওয়ার পেয়ে যায়, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশের কোথাও বাঁচতে পারবে না, তাদেরকে বাঁচিয়ে রাখা হবে না। সৌভাগ্য আমাদের, জাতি হিসেবে আমাদের সৌভাগ্য যে সেরকম ম্যাসিভ কিছু, হ্যাঁ ম্যাসিভ হয়েছে, অনেক ম্যাসিভ হয়েছে। 5 থেকে 8 তারিখ পর্যন্ত যা হয়েছে সেটাকে ম্যাসিভই বলা যায়, কিন্তু আশঙ্কা অনুযায়ী ম্যাসিভ হয়নি। এটা বোধহয় আমাদের পূর্বপুরুষদের কোনো কালের কোনো পুণ্য কাজের একটা ফলাফল হিসেবে আমরা পেয়েছি যে আমাদের দেশটা সেই রকম মানে গাজার ধ্বংসস্তূপের মতো তৈরি হয়নি। কিছুটা হয়েছে, কিছুটা তো অবশ্যই হয়েছে, এবং মারাত্মক অবস্থাই হয়েছে। কিন্তু যে মারাত্মক অবস্থা আওয়ামী লীগের নেতাকর্মীরা আশঙ্কা করতেন সেটা হয়নি। সেই দিক থেকে একটা বাঁচা, যে সেই কারণেই বলছি যে রাজনীতির প্রেক্ষাপট, রাজনীতির দৃশ্যপট যে কোনো মুহূর্তে যে কোনো দিকে টার্ন নিতে পারে, এবং কোন মুহূর্তে কোন দিকে টার্ন নেবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। আপনি জুলাই সনদ, এই তো 17 তারিখে যে উৎসবমুখর পরিবেশে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করলো, সেই 17 তারিখেও কি আপনি কল্পনা করতে পেরেছেন যে 29 তারিখে এসে জুলাই সনদ বাস্তবায়নের যে প্রস্তাব, সেই প্রস্তাব একেবারে বিএনপির বিরুদ্ধে চলে যাবে, বিএনপি একেবারে পুরোটাই তার বিরুদ্ধে চলে যাবে। 17 তারিখেও যে এনসিপি সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করেছে এবং সরকারের বিরুদ্ধে 17 থেকে 28 তারিখ পর্যন্ত প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে কথা বলে গেছে, আপনি কি কোনোভাবেই কল্পনা করেছেন যে হঠাৎ করে 29 তারিখে এসে সেই এনসিপি ইউটার্ন করে জুলাই সনদ বাস্তবায়নের এই প্রস্তাবনাকে স্বাগত জানিয়ে সেটা বাস্তবায়নের কথা বলবে এবং খুবই খুশি হবে? কল্পনা আমরা কেউই করিনি, কিন্তু সেটা ঘটেছে। তার মানে সামনে আরও অনেক কিছু ঘটতে পারে। তবে আমাদের চিরন্তন যে প্রত্যাশা, সবসময় আমরা যেটা বলি যে রাজনীতিতে যেটাই ঘটুক না কেন, রাজনীতিবিদরা যেটাই ঘটান না কেন, কিংবা সরকার যেটাই করুন না কেন, সেটা কোনোভাবেই যেন সাধারণ মানুষের জীবন জীবিকা এবং সাধারণ মানুষের সাধারণ যে বেঁচে থাকার অধিকার, সেখানে কোনো ধরনের কোনো বিঘ্ন সৃষ্টি না হয়। দর্শক, আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন এ ব্যাপারে আমাদের কমেন্ট বক্সে।